নমস্কার, কেমন আছেন সবাই? ভ্রমণ পিপাসু বাঙালির পেজে আপনাদেরকে স্বাগত। দিনটা ছিল ৩ মার্চ, অর্থাৎ রং খেলা মানে হোলির দিন। সেদিনকে আমি বেরিয়ে পড়েছিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। আমি যাচ্ছি কোথায় সেটা সাসপেনশনেই থাকুন। আমি হালিশহর থেকে লাগেজ নিয়ে চলে যাই ব্যান্ডেল, এবং ব্যান্ডেলে দেখতেই পাচ্ছেন আমার পেছনে বন্দে ভারত। আমি বন্দে ভারত ধরে যাচ্ছি, নিশ্চয়ই এরপরেও বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। ফার্স্ট স্লিপার বন্দে ভারত কোথায় চালু হয়েছে আপনাদের একটা কোশ্চেন করলাম, তার মাধ্যমেই আপনারা বুঝে যান। যাই হোক, আপনাদের আর দুবিধার মধ্যে রাখবো না। আমি যাচ্ছি গুয়াহাটি। তো গুয়াহাটি কেন যাওয়া? গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্য হলো, ওখানে আমার একটা ফ্রেন্ড এবং ভাই, সে থাকে জব সূত্রে। তো সে ডাক দিল, তো আমিও ভাবলাম চলো, এই সুযোগ এসছে, ঘুরে আসি। আমি তো ঘুরতে ভালোবাসি জানেনই। যথারীতি ব্যান্ডেলে যাই এবং সময় মতন ঠিক 7টার মধ্যে আমার পেছনে ঢুকছে বন্দে ভারত। বন্দে ভারতে চড়ে বসি এবং বন্দে ভারত ধরে আমার চলে যাওয়া কামাখ্যা। তো 3 মাস আগে থেকে টিকিট করতে হয় বন্দে ভারতে। আমি জাস্ট 18 দিন আগে কনফার্ম টিকিট পেয়ে গেছিলাম। আমার থার্ড এসিতেই ছিল সিট। তো আমি বন্দে ভারতে করে চলে যাই গুয়াহাটি। গুয়াহাটিতে গিয়ে ওখানে একটা দিন স্টে করি। দেন ওখান থেকে সৌরভের সাথে মিট হয়, সৌরভের সাথে ঘুরি কামাখ্যা মন্দিরে। বন্দে ভারতে আর একটা কথা বলে রাখি এর মাঝে, বন্দে ভারত এত ভালো ট্রেন, যদি কেউ যাতায়াত করে থাকেন জানবেন। বন্দে ভারত টাইমে ঢোকা মানে টাইমে তো ছাড়েই অবশ্যই, খুব ভালো পরিষেবা, যেটা অন্য কোনো ট্রেনেও আমি চড়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। রাজধানী বন্দে ভারতের কোনো কথাই হবে না, যার জন্য রাজধানীর সাথেই কম্পেয়ার করলাম। তো খাওয়া দাওয়াও খুব ভালো। প্রথমে উঠতে না উঠতেই জলের বোতল, তারপরে একটা স্ন্যাক্স, রাত্রের ডিনারেও খাবার খুব ভালো ছিল, যেহেতু আমার ননভেজ ছিল। পরের দিন সকালবেলা আবার ব্রেকফাস্ট সব কিছু দিয়ে একদম ডট আমাকে 7:30টার মধ্যে নামিয়ে দেয় কামাখ্যা। তো যাই হোক, আমি যাই। পরের দিন সকাল 7:30টায় নেমে কামাখ্যা, যে নদীটা এখন দেখছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এরপরেই কামাখ্যা স্টেশন। আর ঠিক এই নদীটার পাশেই আমার বন্ধু থাকে। খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর জায়গা। নাম শুনে থাকবেন হয়তো গুয়াহাটি যদি কেউ থাকেন, জালুকবাড়ি, সেখানে আমার বন্ধু থাকে জালুকবাড়িতে। তো ওখানেই আমি গিয়ে একটা দিন স্টে করি এবং ওখান থেকে কামাখ্যা দেবীর দর্শন করি, পুজো দিই, এবং পরের দিন আমি আর সৌরভ বেরিয়ে যাই শিলং, মেঘালয় এবং ডাউকি উদ্দেশ্যে। এবার আপনাদের বলে রাখি, এই যে আমরা শিলং, ডাউকি, মেঘালয়ে যাই, সেখানে আমরা এত বাজেট ট্রিপ করি, মানে কোনো কথা হবে না। দুটো যদি ব্যাচেলার ছেলে কখনো ঘোরে, তো এরকমভাবে ব্যাচেলার ছেলেদের এরকম ট্রিপ হবে আমি কখনো ভাবতে পারিনি। এই ফার্স্ট টাইম আমি কোনো হিল স্টেশনে গাড়ি নিয়ে ঘুরি এবং গাড়ি করে সেখান থেকে সব কিছু অ্যারেঞ্জ করি যে জায়গায় গেছিলাম সেখানে। তো আমার লাইসেন্স আছে। তো আমি একটা ওখানে গিয়ে গুয়াহাটিতে পৌঁছানোর পর আমি গুয়াহাটির থেকে একটা রেন্টে বাইক নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন, আমি বলেছিলাম 7:30টার মধ্যে আমাকে ডট পৌঁছে দিয়েছিল কামাখ্যা স্টেশনে। আমি এবার কামাখ্যা স্টেশনের বাইরে যাব এবং আমাকে ও পিক আপ করতে আসবে এবং ওর জায়গায় নিয়ে যাবে। তো ও যেহেতু অফিসের একটা এরিয়ার মধ্যে থাকে, সেখানে আমার অ্যালাউ নেই। তাই জন্য আমি একটা দিন ছিলাম বাইরের হোটেলেই। এই যে আমরা পুজো দিয়েছিলাম যে কামাখ্যা মন্দিরে, খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি। মাকে আমার মনের প্রে করে এসেছি, আমার যা যা আর্জি ছিল জানিয়ে এসেছি। তারপরে এসে সারাদিন হোটেলেই ছিলাম, ভালো করেছি, মজা করেছি, সাইডে ঘুরেছি, ওই জায়গাটা, লোকালিটিটা এক্সপ্লোর করেছি কেমন। তারপরে সন্ধ্যের টাইমে একটু ব্রহ্মপুত্রের পাড়ে গিয়ে বসেছি এবং পরের দিন আমরা, এই যে দেখতেই পাচ্ছেন, আমরা নিজেরা বেরিয়ে গেছিলাম নিজেদের মতন বাইক রাইড করে শিলং, মেঘালয়। তো বলে রাখি, ওখানে ও যেহেতু থাকে, ও সব জানাশোনা, তাই জন্য ওখানে একটা দাদা গাড়ি রেন্ট দেয়। সেই দাদাটার কাছে আমি পার ডে 600 টাকা হিসাবে গাড়ি রেন্ট নিয়েছিলাম 3 দিনের জন্য। এবং আমি টোটাল যা ঘুরেছি তাতে আমার 1200 টাকার ফুয়েলিং খরচা পড়েছে, আর খাওয়া থাকা সেটা আলাদা। তো আমি টোটাল এতগুলো জায়গা 3টে দিনে কভার করেছি। মেঘালয়, ডাউকি, শিলং,
তো এই 3টে জায়গায় থাকা, খাওয়া এবং গাড়ি খরচা নিয়ে আমাদের দুজনের টোটাল খরচা পড়েছে 5,000 টাকা, অনলি ফর 5,000 টাকা। তো যেটা খুবই মানে আশ্চর্যজনক। এত রিজনেবল প্রাইসে হয়তো কেউ কখনো ঘুরতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমি এক্সপ্লোর করেছি জায়গাগুলো এবং ঘুরেছি এবং ভীষণ ভালো। আর একটা সুবিধা কি, নিজেদের গাড়ি থাকলে আপনার মন মতন যেখানে ইচ্ছা আপনি দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন, ভিডিও করতে পারেন। কিন্তু কোনো ট্যুরিস্টের সাথে গেলে বা কোনো কার রেন্টে নিলে না, আপনি সেটা পারবেন না। আমাদের যেখানে মনে হয়েছে আমরা সেখানে দাঁড়িয়েছি, যেখানে মনে হয়েছে আমরা সেখানে যা ইচ্ছা খেয়েছি, যেখানে মনে হয়েছে 5 মিনিটের জায়গায় 10 মিনিট কাটিয়েছি। মানে পুরো স্বাধীনভাবে আমরা এই ট্রিপটা করেছিলাম। সত্যি খুব ভালো ঘুরেছি, সত্যি খুব ভালো লেগেছে। আবার যদি কখনো সম্ভব হয় আমি আবারও এইভাবে ট্রিপ করতে চাই বা করব। তো আপনাদেরকেও বলবো একবার হিল স্টেশনে গাড়ি চালিয়ে নিজেরা একবার এক্সপ্লোর করে দেখুন, খুব ভালো লাগবে। তো আমরা এই যে যাচ্ছি যে পথ দিয়ে, এটা হচ্ছে গুয়াহাটি শিলং রুট। আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে পড়েছিলাম ভোর। তারপরে পথে আমরা গেছিলাম শিলং থেকে কিছুটা দূরে সোনা, জায়গাটা সোনা কিছু একটা জায়গা আছে, সেই জায়গাটায় গিয়ে আমরা জুবিন গার্গের যেখানে গায়ক জুবিন গার্গ যাকে মানে রাখা হয়েছিল সে যে জায়গাটায়, সেই জায়গাটা যাই এবং সেই জায়গাটা দেখি এবং সেই জায়গারও ভিডিও দেখবেন আপনারা। তো সেই জায়গাটার নামটা আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না। তো রোডের ওপরেই ওটা পড়েছিল, যার জন্য আমরা গেছিলাম সেই জায়গাটা এবং গিয়ে সেই জায়গাটা দেখি, খুবই ভালো লাগে। এবং তার বিভিন্ন স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রকম জিনিস, তার গানের সরঞ্জাম, তার গানের মেমেন্টো, আর ওখানের লোকেরা তাকে ভগবানের সমান মানে। আর এবং যেহেতু বিহুদের গামছা একটা আছে যেটা, ওটা বেশি মূল্যবান, তো সবাই ওখানে ওনাকে সম্বর্ধনা বা ওনাকে শ্রদ্ধা জানায় ওই গামছা দিয়ে। প্রচুর গামছা ওখানে ওনার জায়গাটায় রয়েছে, আমি সেটাও দেখলাম। তো খুব ভালো লাগছে। আর রোড তো নিট অ্যান্ড ক্লিন এবং খুব ভালো, ওয়ান ওয়ে আপ ওয়ান ওয়ে ডাউন, কোনো অসুবিধা হয়নি। আমি যে হিলে কোনো দিন গাড়ি চালাতে পারবো সেটাও আমি জানি না। প্রথমে গাড়িটা ধরেছিল আমার বন্ধু সৌরভ, দেন তারপরে গাড়িটা ধরি আমি। এবং এই যে আসছে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেই জুবিন গার্গ যে সিঙ্গার, ওনার দেহটা রাখা হয়েছিল এবং ওখানেই একটা মিউজিয়াম মতন করা হয়েছে। তো দেখুন, সত্যি মানে কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সোনাপুর, সরি আমি নামটা এতক্ষণ মনে করতে পারছিলাম না। জায়গাটার নাম হচ্ছে সোনাপুর। যদি কখনো কেউ গুয়াহাটি যান অবশ্যই সোনাপুর দর্শন করে আসবেন। ওখানেই ওনার সব কিছু রাখা আছে, খুব ভালো লাগবে। আমি বলছি আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি সেখানে যাই এবং কিছুটা সময় চুপ করে নিজের মতন কাটাই এবং বিভিন্ন রকম ওনার সংগুলো বাজছিল এক একটা জায়গায় এক এক ভার্সানে, সেগুলো শান্তভাবে শুনি এবং সেই যে জায়গাটায় ওনাকে দাহ করা হয়েছে সেটা দেখি। এবং ওখানকার লোকেরা প্রতিদিন জায়গাটা ধোয়া পরিষ্কার করা। তো এই যে সেই জায়গা যেটা ব্যারিকেড করা রয়েছে, তারপরে আবারও ওখান থেকে বেরিয়ে পড়ি এবং টোল ট্যাক্স যেহেতু টু হুইলার আমাদের লাগেনি, টোল গেট পেরিয়ে আমরা ঢুকে পড়ি মেঘালয় রাজ্যে, শিলংয়ে যাওয়ার জন্য। তো শিলংয়ে যাচ্ছি, যেতে এত সুন্দর রোড, এত সুন্দর ওয়েদার, আমাদের একটু ফোটাও, আমরা দুজনে অ্যাপ্রক্স গাড়ি চালিয়েছি, যেহেতু স্কুটি নিয়েছিলাম রেন্টে আমরা। তো 3 থেকে 4 ঘন্টা আমরা রাইড করেছি হাফ করে। তো কোনো অসুবিধাই হয়নি, খুব ভালো লেগেছে। আপনাদেরকেও আমি একটাই সাজেশান দিতে পারি, যদি পারেন তো একবার স্কুটি নিয়ে বা বাইক নিয়ে ঘুরতে যাবেন। তো আপনাদের এটা একটা আলাদাই অনুভূতি বা অভিজ্ঞতা হবে। তারপরে রোডে যেতে খিদে পেয়ে যায় আমার আর সৌরভের। একটা ধাবা বা একটা রেস্টুরেন্ট ওখানে দাঁড়াই, সেখানে এত সুন্দর খাবার দিয়েছিল যে খাবারটা এখনও অবধি টেস্টটা এখনও অবধি মুখে লেগে আছে। এবং সৌরভ যেহেতু আমাদের এখানকারই ছেলে, আমার এরিয়ার ছেলে, সে যখন ভোটের টাইমে বাড়ি এসেছিলো সেই কথাটাই আবার বলছিল যে সেই জায়গার টমেটো স্যুপটা অসাম, এরকম ব্যাপার। তো যাই হোক, আমরা সেখান থেকে আবার খাওয়া দাওয়া করি, আবার আমরা গাড়ি নিয়ে
আমাদের গন্তব্য উদ্দেশ্য শিলং, সেখানে পৌঁছাই। বিকালের মধ্যে শিলং পৌঁছে গেছিলাম আমরা, দুপুরের মধ্যেই পৌঁছে গেছিলাম, কারণ হোটেল খুঁজতে আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করে যাইনি, হোটেল খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করি, সেই দিনটা আমরা রেস্ট করি। দেন পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে যাই মেঘালয় চেরাপুঞ্জি আর শিলং যাওয়ার পথে, সবথেকে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে একটা বড় জলাশয় পড়ে বা একটা লেক টাইপের পড়ে। পুরো জলের কালার ব্লু, মানে নীল, এত সুন্দর। এবং ওখানে বোটিং করছিল কিছু, আমরা সামনে থেকেও তুলি এবং পাহাড়ে যত ওপরে উঠছে ওপর থেকে আরও বেশি মনোমুগ্ধকর দৃশ্য লাগছে বলে আমরা ওপর থেকেও সেই ভিউগুলোকে তুলি এবং ফটো সেশন করি আমরা। তো তারপরে ওখান থেকে আমরা চলে যাই শিলংয়ে গিয়ে রাতটুকুনি থেকে পরের দিন সকালবেলা মেঘালয় চেরাপুঞ্জি হয়ে আমরা যাই ডাউকি। তো মেঘালয় চেরাপুঞ্জি, ডাউকি এগুলো আপনারা যদি গিয়ে থাকেন গাড়িতে করে, দেখবেন এক একজনের পার হেড আপনাদের খরচা পড়ে যাবে গুয়াহাটি টু যেগুলো ঘোরার স্পট আছে সব কিছু নিয়ে অ্যাপ্রক্স 15,000 টাকা। সেই জায়গায় আমরা দুজনে বাইক রেন্ট করে, বাইকের ফুয়েল খরচা ধরে থেকে খেয়ে সব কিছু টোটাল 5,000 টাকার মধ্যে কমপ্লিট। মানে সত্যি ভাষায় প্রকাশ করার আর কিছু নেই। আমি এইভাবে করতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। এবং তাও আবার নিজেদের ইচ্ছা মতন, যেখানে খুশি দাঁড়াও, যেমন খুশি খাও। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোথাও ঘুরতে গেলে না, মানে খাবার দাবার তো অবশ্যই খেতে হবে হেলথফুল, কিন্তু মানে যদি ওই দিকে বেশি ফোকাস করেন তাহলে কিন্তু সব কিছু জিরো হয়ে যাবে, মানে ঘোরাটা আনন্দ নিতে পারবেন না। তাই জন্য বাইরে বেরিয়ে যখন যা পাচ্ছ তাই খেয়ে নাও, কিন্তু ভালো খাবার খাও, এইটুকুনি আমি সাজেশান রাখবো আপনাদের কাছে। তারপরে আপনারা ঘুরুন। তো আমরাও তাই করেছিলাম, খুব সুন্দর ঘুরেছি এবং খুব সুন্দর সময় কাটিয়েছি। আর সবথেকে ভালো, মেঘালয় চেরাপুঞ্জি তো আমি আগেও গেছি, এর আগের বার সময়ের অভাবে না ডাউকিটা যাওয়া হয়নি আমাদের। তো আমি যখন ডাউকি গেলাম, প্রচণ্ড লং রুট সেটা তো একটা আছেই, তারপরেও ডাউকি এমন একটা জায়গা যেটা হচ্ছে সিলেট, বাংলাদেশের সিলেট এবং ইন্ডিয়া, ওখানে বর্ডার, কিন্তু দেখে আপনারা মনেই করতে পারবেন না যে সেই জায়গাটা বর্ডার আছে ওইভাবে। মানে আপনি পরে ভিডিওতে দেখতে পারবেন, আমি দেখিয়েছি, জাস্ট একটা বাঁশের ব্যারিকেড, ওপাশে বিজেপি, মানে এখন যেহেতু বাংলাদেশ সরকার বিডিআর বদলে বিজেপি করেছে, তো ওই দেশে বাংলাদেশের প্রশাসনের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের এদিকে ইন্ডিয়ান আর্মি তারা রয়েছে। তো খুব ভাল লাগছে, এই পাশের লোকেরা এই পাশে রাইড করছে, বোটিং করছে, ও পাশের লোকেরা ওই একটু জায়গাটা ঘুরছে, বাস ওইটুকুনি। তাদের ইন্ডিয়াতে আসার পারমিট নেই বা ইন্ডিয়ার লোকের বাংলাদেশে যাওয়ার পারমিট নেই, তারা জাস্ট দেখছে, এনজয় করছে। এবং বাংলাদেশের সাইডটা পুরোটাই হিলের ওপর দিয়েই আছে। তো আমরা সেই জায়গাটাও এক্সপ্লোর করি এবং ওখানে অত্যাধিক লেগেছে আমার বোটিং খরচাটা। ওখানে আমরা দুজন মানুষ বোটিং করেছি, তো সেটার অ্যাপ্রক্স আমাদের খরচা পড়েছিল 800 টাকা, জাস্ট 45 মিনিটস আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 45 মিনিটস টাইম দেয় তারা, কিন্তু আমাদের 800 টাকা লেগেছিলো। কিন্তু হ্যাঁ, তবে খুবই সুন্দর, খুব ভালো। আমাদের যে দাদাটা ছিল আমাদের গাইড করছিল, আমাদের বুঝিয়ে বলছিল, সে বাংলা বলতে পারে, যেহেতু বাংলাতেই বলছিল, সে বাংলাদেশি ছেলে, এই দেশে অনেক দিন থেকে এসে গেছে, তাই জন্য এই দেশেই তার সব কিছু নাগরিকত্ব। আমরা ওখানে ঘুরলাম, থাকলাম, খেলাম, তারপরে আবার ওখান থেকে আমরা গাড়ি নিয়ে আবার শিলংয়ে চলে এলাম। এসে সেই রাতটা শিলংয়ে থেকে পরের দিন কিছুটা সময় শিলংয়ে কাটিয়ে দুপুর শিলং থেকে রওনা দিই গুয়াহাটির উদ্দেশ্যে আমরা। দেখতে পাচ্ছেন যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডটা দিয়ে আমরা ডাউকি গেছিলাম এবং এর আগে একটা জায়গা পড়ে, যে জায়গাটার নাম জুয়াই।
I can feel your heart racing, 'cause everybody knows, yeah, everybody knows. And I can feel your body shaking of every single touch. That's just how it goes. That's just how it goes. I find it so hard being addicted to your love. I find it so তো hard. রাস্তায় যেতে যেতে হঠাৎই দেখা মিলল একটি ছোট ঝর্ণার সাথে, তাই আর লোক সামলাতে পারলাম না, তাই সেখানে দাঁড়িয়ে কিছুটা ফটো কিছুটা ভিডিও করলাম এবং সেই ঠান্ডা জল চোখে মুখে দিয়ে এই রোডের ক্লান্তি দূর করে নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিলাম। এবং চারদিকটা এতই নিরিবিলি শান্ত, তাই জন্য ভেতরে ঢুকে ঝর্ণা থেকে নেমে ভেতর দিকটা জঙ্গল মতন আছে সেই ফরেস্ট, সেখানে একটু ঘুরে এলাম এবং অত্যাধিকই ঠান্ডা মানে সত্যি খুব সুন্দর। এবং যে জায়গাটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, ডাউকি, এটাই সেই ডাউকি, এটাই সেই জলের একটা লেক টাইপের, যেখানে বোটিং করা, মজা করা সব কিছু দেখুন আমরাও করেছি সেই। আর ওই দূরে যে একটা জায়গা দেখা হচ্ছে ছাতা লাগানো এবং এই পাশের বাড়িতে, এটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার এবং পাশে হচ্ছে বাংলাদেশ। এবং এই পাহাড়টা যে দেখা যাচ্ছে পেছনের দিকে, ওটা হচ্ছে সিলেটে, বাংলাদেশের সিলেট। এবং এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে এই বর্ডার পাশের বাড়িতে, ওপাশে যেসব মানুষ, এবং সেগুলো খুবই মজার জায়গা। আমরাও মজা করতে করতে নৌকা নিয়ে ভেসে পড়লাম জলের মধ্যে, এবং তার মধ্যে ভীষণ কিছু শয়তানি করছিল সৌরভ, আমিও তার সাথে সামিল হলাম। ও মানে এত এক্সাইটেড যে কীভাবে ফটো তুলবে, কীভাবে ভিডিও করবে ভেবেই পাচ্ছিল না। এবং আমি 2-4টে এই জায়গায় রিলস বানিয়ে নিলাম গান খুঁজতে। এবার এখানে আর একটা সমস্যা, সেটা হচ্ছে এখানে কিছুতেই নেটওয়ার্ক পাওয়া যায় না, না ফোন করতে পারবেন, না কোনো আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছাড়তে পারবেন, না ফেসবুক লাইভ, না ইনস্টাগ্রাম থেকে কোনো গান খুঁজে সেটা দিয়ে রিলস বানানো, কিছুই করতে পারা যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে ওয়েট করে বা অনেকক্ষণ ধরে সার্চ মেরে মেরে অনেক কাঠখড় পুড়িয়ে তবে হচ্ছিল। অ্যাপ্রক্স আমি এতক্ষণ ছিলাম 2 থেকে 3টে করেছি, তো সেটুকুনি সম্ভব হয়েছে এবং সেটুকুনি হয়েছে, এটা ভগবানের কাছে অশেষ কৃপা।
এরপর শুরু হলো কিছু ফটো সেশন, স্টিল ফটো এবং ফেরা ঘাটের পথে, এবং সেখান থেকে আবারও গন্তব্য ছেড়ে আমাদের শিলং, আমাদের ডাউকির ট্রিপ কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা শিলংয়ে যাব এবং শিলংয়ে গিয়ে শিলংয়ে রাত্রিবাস করে এই ফটো পোজগুলো এত ভালো লেগেছিল আমার এবং শান্তভাবে তুলতে এত ভালো লাগছিল। তারপর শিলং থেকে ফিরে বিদায়ের পালা, গৌহাটিকে বাই বাই করে রাত্রিবেলা ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া। আমার ওই দিনই রাত্রিবেলা ট্রেন ছিল কলকাতায় আসার, এবং ট্রেনে চড়ে বসি মন ভারাক্রান্ত নিয়ে একরাশ ভালোবাসা, অনেক স্মৃতি বুকে আগলে নিয়ে সৌরভকে বিদায় জানিয়ে। সৌরভের মনও খুব খারাপ লাগছিল আমাকে ছেড়ে দিতে, আমিও চলে আসলাম ওকে ছেড়ে। ওর আর তো লাস্ট মোমেন্ট অবধি দাঁড়ালো না, ট্রেন ছেড়ে দিল গুয়াহাটি থেকে। আমিও চলে আসলাম কলকাতার মনে একরাশ ভার নিয়ে এবং অনেক স্মৃতি, অনেক ভালো ঘোরার জায়গা নিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।